দর্শক ভালো আছেন নিশ্চয়ই। আমন্ত্রণ আমাদের ক্রাইম ফিকশনে। এবার আমরা দেখব রাজবাড়ী জেলার বাহরাইন প্রবাসী মুক্তার মণ্ডলের পরিবারে ঘটে যাওয়া একটি হৃদয় বিদারক ঘটনা। দর্শক তাহলে দেখতে থাকুন কি ঘটেছিল সেদিন মুক্তার মণ্ডলের পরিবারে। এই তো আমার আব্বু এখন লক্ষ্মী ছেলের মতো নাস্তা খাবে না। তুমি বড় হয়ে কি হবে আব্বু? বড় হয়ে আব্বু পাইলট হবো। পাইলট হবে? গুড। তাহলে তো তোমাকে অনেক পড়াশোনা করতে হবে, ক্লাসে ফার্স্ট হতে হবে। হতে পারবে তো? আব্বু আব্বু আমার এবার একটু নতুন সাইকেল কিনে দেবা। আবার সাইকেল? আচ্ছা ঠিক আছে দিলাম, আগে টাকা। শোনো আব্বু, আজ তোমার সঙ্গে আমি স্কুলে যাবো। এই বাড়িতে মিস্ত্রি কাজ করতেছে তো, তোমার রাজুর সঙ্গে স্কুলে যাবো। কি পারবে না? পারবো, কিন্তু আবার ঠিক সময় ফিরে আসবে, ঠিক আছে? কাকু সেই ছোট্ট নিলে বাবার কোলে বসে খাইতেছো। হ্যাঁ বেটা পাগল। আচ্ছা মুক্তার, জি ভাইজান। মিস্ত্রি বিশ্বাস করে ওই যে পশ্চিম পাড়ায় সাবধান আছে না, ওরে নিচ্ছি। আচ্ছা তোর কাঠ কোন রকম পড়ছে? কিছু কাঠ কম পড়ছে, তো আজকে লাগবে না, আগামীকালকে লাগবে। আচ্ছা যেটা কম পড়ছে আমার আগেই বলবি, আমি মিলের থেকে ভাঙিয়ে নিবি। জি ভাইজান। আচ্ছা আসি। জি ভাই ভালো আছেন ভাই? ভালো আছো? এখনো তো কাঠ গুলো নাড়াচাড়াই করতেছে, কাজ করবি কখন? কাজ করতেছি ভাই, কাজ একটু কম কম তো, কাঠ কম, মাল মিলিয়ে পারতেছি না ভাই। কয় সেফটি আছে কাঠ? কাঠ মোটামুটি 1600 সিফটি আছে। আর কয় সেফটি লাগবে? আর লাগবো ভাই 300 সিফটি। শোন, কাঠ যা লাগে সবাই বলবো, সমস্যা নেই। আমি আরো যে কদিন আছি মনোযোগ দিয়ে কাজটা করে শেষ করে দিই। আমি কাজটা শেষ করে দিতে চাই, ঠিক আছে? আর যে কাঠ আছে আজকে পর্যন্ত কাজ চলবে। আজকে চলবো, কালকে লাগবে। আচ্ছা অসুবিধা নেই, কালকে কাঠ নিয়ে আসবো, ঠিক আছে? যা যা যা, কাজ শুরু কর, যা। আরে কি খবর দোস্ত? আরে দোস্ত বয় বয় বয়। কি রে, তোর না আজকে টিপ নিয়ে খুললে যাওয়ার কথা? আরে খুলনা যাইতাম, একটু গাড়িটা একটু সমস্যা দেখা দিছে, পরে বদলিতে হালিম দিয়ে দিছি। গাড়ির আবার কি হলো? গাড়ির একটু ব্রেকের সমস্যা, ব্রেকের কাজ করাইতেছি। শোন, গাড়িতে কোনো ত্রুটি রেখে রাস্তায় গাড়ি চালাবি না। হ্যাঁ দোস্ত। কিন্তু রিফাত কই, স্কুলে যাস নাই? না, ওই যে বাড়িতে মিস্ত্রি নিয়েছি তো, সকালে আমি কোচিং নিয়ে গেছিলাম, তো স্কুলে আরেকজন নিয়ে গেছে, নিয়ে আসবে না, চলে আসবে। দোস্ত তোর ছুটি তো ফুরাইল রে, আল্লাহ জানে আমার কয় বছর লাগে বাহরাইন ডুব দেশ। না রে দোস্ত, আর ডুব দিব না, এইবারই শেষ। আরেকবার যাবো, বছরখানে থাইকা একবার সব গুজগাছ করে চলে আসবো। ছেলেটা বড় হয়েছে না, আর এই সময় ওর পাশে থাকা আমার খুব দরকার। আমি চাই আমার ছেলেটা মানুষের মতো মানুষ হোক। এটা ঠিক করছে দোস্ত, আমিও তোর এই কথাটা কইতে চাইছিলাম। যাক তুই বুঝতে পারছিস। আচ্ছা বাজে কয়টা? আজ তো হ্যাঁ, আমার তো মনে হয় 2টার কাছাকাছি মনে হয়। হ্যাঁ বলিস কি? হ্যাঁ 2টা তো বাজে। তাই তো, ব্যাপার কি? ফোন চলে আসার কথা। আমি কি কি জায়গায় দেখে আসবো নাকি? না দোস্ত, যেহেতু তুই বাড়িতে মিস্ত্রি লাগাইছো, আরে কাঠ মিস্ত্রি, আরে সর্বনাশ যে কামছো, তুই যাবি না তোর সেন্সি বিদ্যালয়ের রোবট উল্টা পুরা হয়ে। আচ্ছা তুই মনে রোগদের কাম দেখ, আমি বাগায় যা, আমি ওরা নিয়ে উঠেছি। তুই আবার কষ্ট করবি? আরে তোর ছেলে মানে আমার ছেলে, তুই আমার দোস্ত না। যা দোস্ত, তাড়াতাড়ি আসিস। আচ্ছা আচ্ছা।
হন্তদন তুই কই যাস কি হয়েছে? আরে ভাই একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। তোর মুখে অ্যাক্সিডেন্ট ছাড়া কোনো কথা নাই। ট্রাকের ড্রাইভারি করতে করতে দেখ তুই নিজে একটা ট্রাক গাড়ি। আরে না রে ভাই আমার কথা শুনেন, আপনার বাতিজা মুক্তার পোলা রিফাতরে খুঁজে পাইতেছি না। ওর সকালবেলা দেখছি ওর বাপে ওরে কোলে করে নিয়ে খাওয়াইতেছে আর গপ্প করতে। আরে খাওয়াইতেছে কিন্তু ওর বাপ তো স্কুলে নিয়ে যায় নাই। ওই যে বাড়িতে কাঠ মিস্ত্রি লাগাইছে না, ও তো মিস্ত্রি নিয়ে ব্যস্ত। এদিক দেওয়ার পোলা ছুটির পরে বাইরে গেছে, বাড়িতে যায় না। খুব খারাপ সম্বন্ধ। খুঁজছাস তুই ওই কলেজের মাধ্যমে? আমি সব জায়গায় খুঁজছি, তারপরে আরো জেনে জেনে যাওয়ার লাগে এদিকে আমি দেখতেছি। আপনি এক কাজ করেন, আপনার আত্মীয় স্বজন আছে না, এগো বাড়ি দেখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আর তুই পাইলে কিন্তু ভাই আমার কিন্তু মোবাইল করে যাবো। মিস্ত্রি কয়জন গেছিল? 5 জন। আর একটু চালাইয়া কাজ কর, এত স্লো কেন তোরা? হ্যাঁ বাচ্চু, সব জায়গায় তো মোটামুটি খুঁজলাম, কোনো হানিতে পাইলাম না। কলেজের পিছনে দেখছিস? আরে স্কুল কলেজের ভিতরে বাইরে মাঠের পিছনে কলেজের পিছনে সব জায়গায় আসুন। এই নিয়ম বেসরে দেওয়া হয়েছিল। আরে কইছি উনি তোকে আত্মীয় স্বজনের বাড়িতে খুঁজতে গেছে। 6 নভেম্বর 2013 রাজবাড়ী জেলার চরনারায়ণপুর গ্রামের বাহরাইন প্রবাসী মুক্তারের ছেলে রিফাত, বয়স 11, পঞ্চম শ্রেণীর ছাত্র। সকালে স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে গেলে আর ফিরে আসে না। সকাল 9:30 থেকে শুরু হওয়া ক্লাস পরীক্ষা দুপুর 1টার মধ্যে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু নির্ধারিত সময়ের 15 মিনিট আগেই খাতা জমা দিয়ে রিফাত স্কুল থেকে বেরিয়ে যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তার পরিবার। দেখা যাক এরপর কি হয়। এই যে মামুনি, কি নাম তোমার? নাইসা। নাইসা। তুমি কি রিফাতকে চেনো? হ্যাঁ রিফাত ভাইয়াকে চিনি। তুমি দেখেছো? না দেখিনি তো। দেখনি? ও হ্যাঁ, কালকে বিকালে সাইকেল চালাতে দেখেছি। ও আচ্ছা, যদি রিফাতের সাথে দেখা হয় তাড়াতাড়ি বাড়িতে যেতে বলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আমার দোস্ত ওই যে মুক্তারের গুলা রিফাত দেখছো? না আমি দেখি নাই। তুই দেখছস? হ্যাঁ রনি বললে সাইকেল করে রনির লোকে সাইকেলে করে গেছে। এই কয়টার দিকে? এই দুপুর 1টা বাজে। কিছু কয়ে গেছে? কই গেছে? ওই যে সাইকেল দিতে হইতেছে। রিফাতকে খুঁজতে বের হয় তার স্বজনেরা, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না তাকে। তবে রুবেল নামের একজন জানায় স্কুল থেকে বের হওয়ার পর প্রতিবেশী রনির সাথে রিফাতকে সাইকেলে চড়ে যেতে দেখেছে। রিফাতের স্বজনরা রনিকে জিজ্ঞাসা করলে সে জানায় পরীক্ষা শেষে স্কুল থেকে বের হওয়ার পর রিফাত তার এক বন্ধুর বাসায় যেতে চাইলে সে তাকে সাইকেলে চড়ে কিছু দূর এগিয়ে দেয়। এর বেশি সে কিছুই জানে না। রিফাতের স্বজনরা ফিরে আসে বাড়িতে। দেখা যাক এরপর কি হয়। আপনারা দেখছেন ক্রাইম ফিকশন। ভাইজান রিফাত আইছে না? এখনো তো ভাইজান আসলো না। তুই এখনো বসে আছিস? ওই যে বাচ্চা একটু আগে পাঠালো। আরে বাচ্চু কি খুঁজবো? বিপদ কি কই আসে নাকি? হ্যাঁ, তোর কাম বড় হইলো না তোর খাওয়ার বড় হইলো? ভাইজান খারাপ কিছু না তো? না এরকম কিছু মনে হইতেছে না। তবে তোর এখানে বসে থাকা ঠিক না। বুঝাবুঝি কর, আমি তো 7 নম্বর বাইরে এলাম। আচ্ছা দেখ কেন দিন। হ্যাঁ বাচ্চু, আরে দোস্ত না মোটামুটি যে সব জায়গায় করলি সব জায়গায় তো খুঁজলাম, কোনো হানি তো পাইলাম না। রিং দিছিল কেন?
ভাইজান মাত্র কোনো জায়গায় রিপত্র পাচ্ছে না খুঁজে। ভাইজান আমার জানি কেমন ঠেকতেছে, খারাপ কিছু না তো? আরে না, এত ঘাবড়ানোর কি আছে? এক কাজ করি, সচেতন নাগরিক হিসেবে অন্তত থানায় যে একটা জিডি করি, তারপরে আমরা সবাই মিলে খুঁজি। এখনো আমার মন বলতেছে খুঁজলে পাওয়া যাবো। আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর। আমি ফোনটা দিয়ে তুমি একটু থানার গেটে যাও। ওকে স্যার, বাইরে একটা চেঁচামেচি রান্নাঘাটি ব্যাপার কি? একটা ছেলে নিছে, ওর বাবা আর 2 ভদ্রলোক এসেছেন আপনার সাথে কথা বলতে চান। ওকে পাঠিয়ে দিন। ওকে স্যার। এই আসুন, এই আসুন, 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 আসুন। প্লিজ বলুন কি হেল্প করতে পারি? আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। নাম কি? রিফাত স্যার। বয়স? বয়স 11 স্যার। 11 বছরের বাচ্চা, স্কুলে পড়ে। কখন থেকে খুঁজে পাচ্ছেন না? স্যার প্রতিদিন 1টার মধ্যে বাড়ি ফিরে আসে স্যার, আজ এখন পর্যন্ত আসেনি। ভালোভাবে আশেপাশে খুঁজে দেখেছেন তো? জি স্যার, খোঁজ নিচ্ছি স্যার, পাওয়া যায় না স্যার। আমার নাম মুক্তার হোসেন। স্যার আমি বাহারাইন থাকি, দর্জি কাজ করি স্যার। 3 মাসের ছুটিতে আসছি। আচ্ছা, খেলাধুলার জন্য বাইরে কোথাও যায়নি তো? না স্যার, খেলাধুলা করবো কে? ও তো স্যার সোহা ছাত্র, একটা বড় বইয়ের পোকা স্যার, সব সময় বই পুস্তক নিয়ে ব্যস্ত থাকে। তবে স্যার ওর একটা মাত্র শখ আছে, সেটা হলো সাইকেল চালানো স্যার। এর লেগে আমার বাপে স্যার 11 বছর বয়সে 6 বার 6টা সাইকেল কিনে দিচ্ছে স্যার। আপনি কে? আমি স্যার বাচ্চু। বাচ্চু? আপনার সাথে ওনার কি সম্পর্ক? স্যার আমার বন্ধু, মানে স্যার আমার বাংলা বন্ধু স্যার। আপনি কি করেন? আমি স্যার ট্রাক ড্রাইভার। ট্রাক ড্রাইভার? জি স্যার, আমি আন্তর্জাতিক ট্রাক ড্রাইভার স্যার, সমগ্র বাংলাদেশ। আচ্ছা, আপনাদের সাথে পারিবারিক কোনো শত্রুতা নাই তো? জি না স্যার, আমাদের সাথে কারো শত্রুতা নেই স্যার। আমি স্যার বাড়িতেই থাকি, ও স্যার বাহারাইনে থাকে। আর আমার একটা ভাই আছে স্যার, ফার্নিচারের কাজ করে ঢাকায় স্যার। তাহলে আমরা বিষয়টা দেখছি। মিস্টার হাসান, স্যার আমাদেরকে চিঠি দিচ্ছেন। স্যার আমার একমাত্র সন্তান স্যার, আমার একমাত্র সন্তান। আমরা দেখছি স্যার আমরা সুবিবেচনা কেমন অবশ্যই স্যার, একমাত্র বাতিদা স্যার। স্যার ছেলেটাকে প্রচন্ড আদর করে স্যার। আজও সকালে স্যার স্যার করে বসে স্যার বাচ্চাদের নাস্তা করে দিচ্ছি, দেখবো। সম্ভাব্য সব জায়গায় খুঁজে না পেয়ে রিফাতের পরিবার এবার থানায় আসে। ওসি সাহেব একটি জিডি করার পরামর্শ দেন, তারপর তারা জিডি করে। দেখা যাক এরপর ঘটনা কোন দিকে যায়। আসসালামু আলাইকুম। ঢাকা ক্যাম্প কাকারে জানাইছিলেন? না আমি জানাই। কি আমরা এটা খবর জানা আর থাকলে ফোন দিতে আসি, ফোন করে জানাই রাস্তাঘাটের মতো সকালবেলা রাস্তা ঘুরে গেল। আচ্ছা এক কাম কর, এই মালটা তো আজকে ডেলিভারি দিতে হইব। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম কাকা। কে বলছেন? কাকা আমি আপনার ওই যে পাশের বাড়ি রনি। ও রনি, কি হয়েছে রে বাবা? বল। কাকা ওই যে আপনার বাতিজা রিফাত আছে না, কি হয়েছে রিফাতে? রিফাত তো সকাল থেকে খুঁজে পাইতেছে না। বস কি আশেপাশে সব জায়গায়
খোঁজা হয়েছে? হ্যাঁ কাকা, হাসপাতাল, ক্লিনিক? হ্যাঁ কাকা খুঁজতেছে। ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তাড়াতাড়ি বাড়িতে আসতেছি। হ্যাঁ, আর এর মধ্যে যদি কোনো খোঁজ হয় তুই আমারে বলিস। আচ্ছা কাকা শোনেন, আমার একজন একটা নাম্বার দিছে বুঝছেন, কইলো যে এই নাম্বারে ফোন দিলে নাকি আপনার ভাতিজার ব্যাপারে জানতে পারবেন। হ্যাঁ, নাম্বারটা বল। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। এখানে কি রিফাত আছে? রিফাতের বাবা কিনা দিছে নাম্বারে ফোন দাস, ফোন রাখ বেটা। ভাই এইভাবে কথা বলছেন কেন? এই বেটা তুই কি আমার গুলিয়ে জামা লাগাস, তবে আমি রসুন রসুন গপ্প করবো বেটা। ফোন রাখ ভাই, ভাষা খারাপ করে কথা বলেন কেন ভাই? রাখ ফোন। বেয়াদব। শুধু কামে দিছে, লাইনটা একদম পরিষ্কার। আরে রাজনীতি বুঝবি না। এই নাম্বারটা কি নাম্বার দিচ্ছে? ভুয়া নাম্বার দিচ্ছে। আচ্ছা শোন, আমি তো ইমার্জেন্সি বাড়িতে যাইতেছি। হ্যাঁ, তুই দোকানের সব কিছু ভালো মতো দেখে রাখিস। হ্যাঁ, কোনো কাস্টমার ডেলিভারি দিয়ে টাকাটা নিস। হ্যাঁ আচ্ছা, ভালো থাক। রিফাত নিখোঁজের ঘটনায় তার পরিবার ভেঙে পড়ে। এদিকে প্রতিবেশী রনি ঢাকায় ফোন করে রিফাতের চাচা কিয়ামকে জানায় রিফাতকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে একটি ফোন নাম্বার দিয়ে বলে এটি রিফাতের বন্ধুর ফোন নাম্বার, এখানে হয়তো রিফাতকে খুঁজে পাওয়া যেতে পারে। কিন্তু কিয়াম ওই নাম্বারে ফোন করলে অপর প্রান্ত থেকে জানায় এটি রং নাম্বার। কিয়াম হতাশ হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। দেখা যাক এরপর কি হয়। আপনারা দেখছেন ক্রাইম ফিকশন। ধৈর্য ধর, রায় তো হয়ে গেল, এখন বন্ধু কোনো খবর আসলো না। ছেলেটা কোথায় আছে, কেমন আছে? আরে আমি তো আমরা জিডি করছি, পুলিশের দায়িত্ব নিছে, দেখিস ঠিকই আর কি জবান করবো। ধৈর্য ধর ভাই, ধৈর্য ধর, করিস না। আমি একটু যাইবি, কইলাম হ্যালো, জি 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 বলছি। আপনি কে বলছেন? আপনি আমার চিনবেন না, আমি আপনার সুপার আন্টি। বলেন, আপনার ছেলে রিফাতকে যদি জীবিত পাইতে চান, নগদ 15 লাখ টাকা রেডি রাখবেন। খবরদার থানা পুলিশের কাছে যাবেন না, আমি কিন্তু বায়োস্কোপ দেখার মাস্টার। খালি ঘরে বসে বসে খালি আপনার পুরো বায়োস্কোপ দেখবেন। এই কি চমৎকার দেখা গেল, পিছন দিয়ে নাচ গেল। আর এই নাম্বারে ফোন দিয়ে না, এই নাম্বারে ফোন দিলে আমার পাইবেন না। আপনি যদি টাকা রেডি রাখেন, সময় হইলে আমি আপনার খুঁজে পাইব। বিদেশি নোটগুলো রেডি রাখেন। রাখলাম। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, অপহরণ করছে। $15 লাখ টাকা চলাদামি করতেছে। তাহলে এখন কি হবে ভাই? অপহরণকারীরা 15 লাখ টাকা $15 লাখ টাকা দিচ্ছে। ভাইজান, আমরা তৈরি করা ঠিক হবো না, আমরা থানায় গিয়ে বিষয়টা জানাই। জানাইতেই হবে। বাইরে থেকে আসো, তুমি থাকো। শুনছেন কি করলো? 15 লাখ টাকা মেয়ের হয়তো তাই কইলো। এতটা কই পেবেন? রিফাতকে খুঁজতে খুঁজতে তার পরিবার যখন ক্লান্ত, ঠিক তখন একটি অপরিচিত নাম্বার থেকে রিফাতের বাবার কাছে একটি ফোন আসে।
অপর প্রান্ত থেকে জানায় রিফাতকে ফিরে পেতে হলে 15 লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে। রিফাতের পরিবার এবার ছুটে যায় থানায়। দেখা যাক পুলিশ এবার কি ভূমিকা রাখে এই অপহরণের ঘটনায়। অজ্ঞাত নম্বর থেকে ফোন, কি বললো? স্যার ফোন করে আমার কাছে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে স্যার। তার মানে তো অপহরণ কেস। জি স্যার। আচ্ছা, যে নাম্বার থেকে ফোন করা হয়েছে সেটা একটু দেন তো। আচ্ছা মুক্ত সাহেব, আপনি একটু কল করে দেখুন তো ধরে কিনা। স্যার অনেকবার ফোন দিয়েছি স্যার, ফোনটা এখন বন্ধ স্যার। বন্ধ স্যার। আচ্ছা ঠিক আছে স্যার তাহলে তো বিষয়টা স্যার জলজলা পানির মতো পরিষ্কার স্যার। রিফাতকে অপহরণ করছে স্যার। আপনারা জানতে পারেন কে বা কারা অপহরণ করছে, সবাই খুঁজে বাইর করেন, ধরে আনেন স্যার। আপনি চিন্তা করবেন না, আমরা দেখছি, আমাদের কাজটা আমাদের করতে দিন। স্যার আমার একমাত্র ভাতিজা স্যার, ওকে অক্ষত অবস্থায় পেতে চাই স্যার। তার কিছু হলে স্যার আমার পরিবারের লোককে বাঁচবে না স্যার। আমি কথা দিচ্ছি আমরা দেখবো। আমি যেভাবে বললাম সেভাবে আমরা একটু দেখুন, বার্গেনিং করলে আমরা সময় পাবো, তাকে ধরা সহজ হবে। স্যার আমার একটা আঙুলের ইশারায় স্যার কত কিছু হয় স্যার। আমি তো আছি, দেখছি। আমাদের কাছে হ্যালো মিস্টার হাসান, আপনি একটু রুমে আসুন। মুক্তা সাহেব এসেছিলেন, ছেলে নিবেদন ব্যাপারে চিঠি করে দেবেন। জি স্যার। তার কাছে একটা অজ্ঞাত নাম্বার থেকে ফোন এসেছিল। তাই নাকি? হ্যাঁ, মুক্তিপণ চেয়ে 15 লাখ টাকা দাবি করেছে। এই যে সেই নাম্বারটা, আপনি এই নাম্বারের চেষ্টা করতে থাকুন, যেমন খোলে কিনা। যদি খোলে সেটার অবস্থা বোঝার চেষ্টা করবেন, লোকের সেটা বের করবেন। এরপরও আপনি টোটাল ফোন লিস্ট দেখে ডিটেলস চেক করবেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। রিফাত অপহরণ হওয়ার পর থানায় মামলা হয়। যে নাম্বার থেকে অপহরণকারীরা ফোন করেছিল, পুলিশ এবার সেই নাম্বারের কল লিস্ট বের করে আনার উদ্যোগ নেয়। দেখা যাক সেই কল লিস্ট থেকে সন্ধান মেলে কিনা রিফাতের অপহরণকারী চক্রের, ফিরে পায় কিনা রিফাতকে তার পরিবার। দেখতে থাকুন। ভাইজান কি ব্যাপার? আমার ভাইজান মুক্তের যে অবস্থা, কিন্তু আর মুখ করতে পারবো না এই বিষয়ে। যা করার আমার আর দরকার লাগবে না। তাহলে ঠিক আছে ভাইজান, আপনি তো জানেন রিফাত আমার দোস্ত মুক্তারও পেলাম, তার মানে আমারও পেলাম। আমি ওইভাবেই কিন্তু আপনার পরিশ্রম করে যেতেছি, চেষ্টা করলে কি করতে হবে। চলেন। কি খবর? আপনি তো কন্ট্যাক্ট করলেন, আপনার ইচ্ছা মতো কি আমার ফোন করতে হবে? না না, তাইলে এখন কোথায় কি ব্যবস্থা বলতে হবে না। আপনি কি ঠিক করলেন আমার সেটা জানা দরকার, বুঝতে পারছেন? হ্যাঁ, মানে এখন শুনেন, আমি গরিব মানুষ ভাই, এখন আমার এবিলিটি যতটুকু সম্ভব আমি আপনার দেবো আর কি। আপনার ছেলেকে যে কিডন্যাপ করতে পারছে সে কি আপনার ব্যাকগ্রাউন্ড জানে না? কে করছে সেটা তো আমি কেমন করবো? টাকা পয়সা কার জন্য কামাবেন? না 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 ভাই, আমার তো থাকলে আপনার দিতে পারবেন কোনো কথা না, আমি জানেন না, তাই আপনার কাছে আমি গৌরব মাছ করছি ভাই, বুঝছেন? আপনাকে আসলে ফোন দিতাম না, বুঝছেন? আপনার ছেলেটা খুব মিষ্টি। হ্যাঁ, মানে আমার হাতে কামড় দিছে তো, মানে আমার একটাই ছেলে, বুঝছেন? মানে আপনি খুব, যদি এটা যদি মাথায় থাকে তাহলে একটা কাজ করেন, বলেন। ওই কোনো প্রকার কোনো ঝামেলা করেন না। কিভাবে আমার কোনো ঝামেলার দরকার নেই, আপনার কাছে আমি জোর হচ্ছে মাছ করছি, আমার ঝামেলার দরকার নেই। আপনি আমার ছেলে, লোক জানাজানি শোনেন, লোক জানাজানি না করলে আপনার ছেলে যেমন অবস্থায় আমি নিয়ে আইছিলাম ঠিক তেমনি অবস্থায় একটা চোকা ছাড়া বাসায় পৌঁছে যাবে, বুঝতে পারছেন? ঠিক আছে, আপনি আমার কোনো দরকার নেই, আপনি আমার পৌঁছাই দেন, আপনার আমি খুশি করবো। বাস আপনি চাইছেন, আপনার আমি দেবো। আপনার কাছে জোর হাত করে মাছ করছি আমার ছেলের জন্য, পাগল হয়ে গেছে। 15 লাখ, 15 লাখ 15 লাখ টাকা লাগবে,
ভাই 15 লাখ টাকা করলে হয় নাকি? 15 লাখ আপনি আমার কাছে নাই এখন। সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আপনি শুধু আমাকে বলে দেন যে না ভাই আমার বাজেটের বাইরে, দ্বিতীয়বার আপনার কাছে আর ফোন যাবে না। আপনার প্লিজ আপনার কাছে মাফ করছেন। আশ্চর্য ব্যাপার, মাপ চাইলে আল্লাহর কাছে চাবেন, না না আমার কাছে চাচ্ছেন কেন? কারণ আমি মাপটা করতে পারি না, বুঝতে পারছেন? আপনার কাছে যেহেতু আপনি জানেন আমার ছেলের সম্বন্ধে, আপনি আসলে একটা বিষয় হচ্ছে কি শোনেন, যারা করে তারা একটু এরকমই হয়, দয়া মায়া মমতা তারা। সবাই তো সবাই তো একরকম না, এখন সবাই তো সবাই একরকম। আপনার হয়তো পুলিশে বললেন না, আপনার রহমত তো থাকতে পারে। আপনি কি হন ওর আব্বু? হ্যাঁ, ও আপনিও তো বাচ্চা কাচ্চা আছে নাকি? আমি আপনার ছেলে, আমি আপনার থেকে জোর হাতে মাছ করছি, বুঝছেন? আমার প্লিজ আপনি কি বলবো কি বলবো? আমার দুনিয়ার কেউ নেই, আমার বাস আমার ছেলেই মনে করে, একটাই ছেলে। তা তো জানি, একটা ছেলে তা জানি, আপনার স্ত্রীর নাম কি তা জানি, ঠিক আছে, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব জানি। আপনি কি মনে হয় যে যারা এগুলো করে তারা কি ব্যাকগ্রাউন্ড চেক না করে? যার বাপ মা, শোনেন, যার বাপ মা নাই তার ছেলেরে ধরে নিয়ে সেটা কোনো লাভ হবে? তাকে মাইরে ফেলালেও 1 টাকা দিতে পারবে না। এমন একটা বিষয় হচ্ছে কি শোনেন, আর আপনার ছেলেকে যেহেতু কিডন্যাপ করতে পারছি, আপনার ছেলের শরীরে যা আছে না তাতে 10 লাখের বুঝ পাবো না। না ভাই, বুঝতে পারছেন হয় নাকি ভাই? আমার শরীরে একটা একটা টি শার্ট আছে, একটা 3 কোয়ার্টার প্যান্ট আছে। শোনেন, আমি আপনার ডিসিশন জানার জন্য ফোন দিছি, ফোনে আপনার সাথে প্রেম করার জন্য না। না না বুঝতে পারছেন? বুঝতে পারছি আমি। ওসি সাহেব, স্যার এসপি সাহেবের সাথে আমার কথা হয়েছে। দেখুন, রিফাত অপহরণ হয়েছে আপনার থানা এলাকা থেকে, তাদের বিষয়টা খুব গুরুত্বভাবে আপনাকে দেখতে হবে এবং আপনার যত রকম কৌশল আছে এখানে কৌশল খাটাতে হবে। দেখুন, এটা শিশু অপহরণের ব্যাপার। এই সমস্ত অপহরণ থেকে অনেক সময় হত্যাকাণ্ড ঘটনা ঘটে থাকে। স্যার, শিশুটিকে যেভাবে জীবিত উদ্ধার করতে হবে, প্রয়োজনে আপনি বিরলকে আপনার সাথে ইনভলভ করতে পারেন। ঠিক আছে, আসুন। আপনারা দেখছেন ক্রাইম ফিকশন। আপনারা দেখছেন ক্রাইম ফিকশন। বাস আপনি যেমন হোক, বাস কোথায় কিভাবে সব আপনার আমি যা পারি আপনার আমি দেবো আর কি। আমার রেবেলিটি আমার কথা শোনেন, শোনেন, আপনি আমার কথা শোনেন, আপনি যা পারবেন আমি তাই নেবো। আপনি এটা কিভাবে ভাববেন? মানে এখন আমি ভাবলেন কিভাবে? এখন আমি এদিক ওদিক ম্যানেজ তোমার হয়নি, বুঝছেন? আমি শ্বশুর বাড়ি দিয়ে আত্মীয় স্বজন দিয়ে আমার এখনো ম্যানেজ হয়নি, কিন্তু তাতে কিন্তু আপনার লস আইটেম দাঁড়াচ্ছে, বুঝছেন? তা তো অবশ্যই আমি বুঝতেছি তো না। কারণ আপনার ছেলেকে যে হাই পাওয়ারের ঘুমের ইনজেকশন দেওয়া হচ্ছে, তাতে ধরেন যে 28 দিনে পরে আপনি আপনার ছেলেকে নাও পাইতে পারেন। আপনি যতটা তাড়াতাড়ি করতে পারবেন, ততটা তাড়াতাড়ি আপনি ততটা সুস্থ অবস্থায় পাবেন। এখন মনে করেন আমার তো পারতে হবে, আপনারা বলবেন আমার তো পারতে হবে না। আমি পারলে আপনি যদি কিছু দিতাম না। আপনি শোনেন, আপনি ইচ্ছা করলে হয়তো পুলিশ প্রশাসন জানাতে পারেন, কিন্তু এটা করলে আপনি আমাকে ধরাইতে পারবেন না। হয়তো আমার কয়েকজন ছেলে পেলে আপনি ধরাইতে পারবেন, বাট একটা কথা মনে রাখেন, আপনার ফ্যামিলি সহকারে তো দাবা করে দেবো আমি ভিতরে ঢুকার সাথে সাথে, বুঝছেন? আর একটা কথা, সেটা হচ্ছে কি জানেন, যে ওই পুলিশের ভয়টা হলো আমরা পাই না, পুলিশের সাথে গোলাগুলি করতেও আমরা রেডি সব ভাই, বুঝতে পারছেন? যাই হোক শুনুন, আমার কথা শুনেন, আপনার ছেলের রিস্কটা নিতেন না। আমার কথা শোনেন, ধরেন মানে আমার একটু কিছু দরকার নেই। আপনার সেল আমার রেভিনিউটি যা আপনার দেবেন, সেল আপনি ফিরিয়ে দেন। আপনি আমি গরিব মানুষ, শোনেন, আমি গরিব মানুষ, আমি একজন সাধারণ একটা টেইলার, একটা দর্জির কাজ করে চাই। আমি টেইলার, আমি কত টাকা ইনকাম করবেন, আমি কত টাকা ইনকাম করতে পারি? নিজের ফ্যামিলি চালায়, নিজের সংসার চালায়, কয় টাকা থাকে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনি একটা কাজ করেন, বলেন। আপনি আজকে হ্যাঁ রাত 10টার ভিতরে, রাত 10টার ভিতরে 10 লাখ টাকা রেডি করবেন। টাকা কোথায় কিভাবে পৌঁছাইতে হবে এটা আমি আপনাকে বলে দেবো। কথা বুঝতে পারছেন? আপনি সেই করে বলুন 10 লাখ টাকা কেমনি করতেছেন আমার বুঝলেন নেই, মানে 10 লাখ টাকা আমি থাকলে বিদেশ থাকতাম নাকি ভাই? বিদেশ পরের গুলো আমি মাস গেলে হয়তো 15-20 হাজার টাকা আমি টেইলার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি আপনাকে সহজ করে দিই। সেটা হচ্ছে কি জানেন, আপনি আপনার ছেলেকে ভুলে যান না, এই নাম্বারে আর ফোন না, এটা হবে না। এইটা হচ্ছে লাস্ট ফাইনাল এন্ড
মানে ফাইনাল ডিসিশন এটা। না না, এটা হবে না, এটা হবে কেন? বাস আপনি বাস ভাই হিসেবে আপনি কাল বলছেন না যে আপনি ভাই হই। আমারে ভাই বলে তো আসলে কোনো লাভ হবে না, কারণ আমি বললাম না আমার অবস্থা নাই। আমার ছেলের মধ্যে আপনি কি পাবেন না, তাই না? আমি মাসুম ছেলে, আমার একটা মাসুম ছেলে আপনি মাঝে ফেলাবেন, এতে আপনি কি লাভ হবে? আমি তো আপনার শোনেন, আমি তো আপনার ছেলেকে মেরে ফেলবো না, আমি তো আপনার ছেলেকে বিক্রি করে দেবো। কথা তো বোঝেন নাই? মানে এত মানে লাভ হবে না, মানে বলবেন আমার মাসুম ছেলে ভাই বিনিয়োগ দিয়ে দিবেন, আপনার কি লাভ হবে তাতে? শোনেন, যারা এগুলো করে তারা লাভ লসের চিন্তা করেন। আপনার ছেলের রেজাল্ট পর্যন্ত আমি জানি। আপনি কি এইটুকু জানেন? হয়তো আপনি জানতে পারেন না, আপনাকে এইটুক সহজ, আমি আপনাকে এইটুক সহজ করে দিই, বুঝছেন? আমার আপনার ছেলেকে ধরার জন্য, শোনেন, আপনার ছেলেকে ধরার জন্য মানে আপনার ছেলে যে মানে কোথায় পড়ে, ধরেন ওইখানেও আমার লোক লাগানো আছে, আপনার বাসায় লাগানো আছে, মানে বাসা বলতে আপনার এলাকায় লাগানো আছে। তত উল্টে পাল্টা কিছু করার আগে একটু আপনার ছেলের কথাটা ভাবেন। আর আজকের পর থেকে আমি আপনাকে আর ফোন দিবেন না, আপনার ছেলেকে ভুলে যাবেন। না না, আমি বলতে পারবো না, বস আপনার ধন্যবাদ। পুলিশ অপহরণকারীদের কল লিস্ট বের করে আনার পর কিছু নাম্বার চিহ্নিত করে, তারপর সেই সব নাম্বার ব্যবহারকারীর রেজিস্ট্রেশনের কাগজ তুলে আনে। সেই সব কাগজ বিশ্লেষণ করে পুলিশ আঁতকে ওঠে। দর্শক দেখতে থাকুন অনুসন্ধানে কি বেরিয়ে আসে। আরে শান্ত শোন, আরে থানা পুলিশ সব জায়গায় চেষ্টা করতেছে, বুঝলি? কি জানি যন্ত্র খেলা, হ্যাঁ, মোবাইলে কেমনি কি করে নারী নক্ষত্র সব উদ্ঘাটন করি, চিন্তার কারণ নাই। আমি কিচ্ছু জানি না, আমি শুধু রিপোর্ট চাই। এখন তো আমার ফোন দেওয়ার সময়, এখন আমি ফোন দিতে পারবো। মোহন ভাই, আপনাদের মুখটা মোবাইল সেটটা দিয়ে গেলেন, ওরা যদি ফোন করে আমি তো আমার ভাই না, মানসিক অবস্থা তো ভালো না, তাহলে আমি কথা বলি। আচ্ছা ভাই, আমি বলেন চাচা, ঠিক আছে ভাই, আমি বলেন মুক্তার ভাই, ভাই আমাকে ভাই মারেন না ভাই, আমাকে বুঝলেন ভাই, আমাকে 2-3 ভাই এক সন্তান ভাই, বুঝছেন ভাই? আসলে আমরা তো আপনারা জানেন সব কিছু, ঠিক আছে। আসলে আমি তো মারতেছেন আপনারা, বুঝছেন না ভাই, আপনাকে কোথায় দেবো বলবেন তো ভাই? আপনাকে টাকা তো আমরা দিতে রাজি ছিলাম, কোথায় দেবো বলেন না? বললাম না 10 লাখ টাকার 1 টাকা কম হলে পরে আপনি আপনার ছেলেকে দিবেন না ভাই, আপনি প্লিজ দেখেন, আমাদের তো কোনো অ্যাফিলিটি নাই, বুঝলেন? আমাদের এত অত সম্পদ নেবে, আমি আমার ভাই বিদেশ থাকে দেখা যায়। আমি বলছি না আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি টোটাল জানি, এইসব নাকি কান্না কানবেন না, তাহলে কিন্তু আপনার ছেলের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ প্যাকেট করে আপনার বাসায় পাঠিয়ে দেবো, দেখবেন? না ভাই, এটা করুন না ভাই, আপনি ভাই আমি কিছু করুন ভাই, যে কালকে জমি ব্যাগে রেজিস্ট্রি করবো, ওই জমি রেজিস্ট্রি করে আপনি টাকা দিয়ে দেবো, ঠিক আছে ভাই? আমি শুধু আপনাকে আজকে টাইম দিতে পারি, কারণ আমার পার্টি রেডি, আপনার ছেলেকে যারা তুলে দেবো সে রেডি।
আমার কথা বুঝতে পারছেন? সবই তো ঠিক আছে ভাই, কিন্তু আপনি আমার সময় তো লাগে ভাই, কিন্তু আমার ভাই যে বিদেশে থাকছে ভাই, শুধু দেখাই যে কুলিবাগ টেলারে কাজ করছে, কিছু কামাতে পারি না, খালি দেশে আইছে এই তো। তাও এই সমুদ্রে একটা গাড়ি আছে চালায়, বুঝছেন ভাই, 2 লাখ ছুটি আই শুনলাম থানায় নাকি জিডি করলেন। না ভাই না, আমার তো থানায় জিডি করেন, আমি ঢাকা ছিলাম ভাই, আমি আইছি এই যে কিছু লাগাইছি। তাহলে আমার নামের উপর যায় জিডি করেন, আমার নামটা বলে দিচ্ছি, আমার নামের উপর যায় জিডি করেন, দেন আমার নামে কতগুলো মামলা ঝুলতেছে। ঠিক আছে ভাই, আপনি নামের উপর কেন ই করবে? আমি তো আমার থানায় যাবো কেন? আপনাদের সমস্যা হচ্ছে আপনার সাথে ভাই, আপনার সাথে সমস্যা হচ্ছে আপনাকে ফেসলা হবে। ঠিক আছে ভাই, আপনি আমি থানায় যাবো, আপনার পছন্দ করতে পারি ভাই। আচ্ছা ঠিক আছে, চলেন। হ্যাঁ ভাই, বিষয় হচ্ছে যে আজকে দিনটা সময় আছে আপনার কাছে টাকাটা অ্যারেঞ্জ করার। আগামীকালকে ঠিক সিঙ্গেল একটা লোক যে একজন নিয়ে আসবেন টাকাটা, একজন। ঠিক আছে, কোথায় আসবো কিভাবে আসবো বলে দেবো? কোথায় আসবেন কিভাবে আসবেন এটা তো আমি আপনাকে বলে দেবো, এটা নিয়ে আপনার মাথা ব্যথার দরকার নেই। আপনি শুধু বলেন যে ডিল কি ফাইনাল করলেন নাকি আমি আমার সিদ্ধান্ত নেবো। ডিল ফাইনাল করে করলেন ভাই, আমার 10 লাখ কোথায় পাবো? 10 লাখের ভিত্তিতে কোথায় পাচ্ছি না আমরা। ঠিক আছে, তাহলে আপনি কি করতে চাচ্ছেন? আপনি আমাদের 3 লক্ষ টাকা আনেন ভাই, আপনি 3 লক্ষ টাকা আনেন ভাই, 3 লক্ষ টাকা হয়েছে, 3 লক্ষ টাকা আনেন ভাই। 3 লাখ টাকা? হ্যাঁ ভাই, 3 লাখ টাকা নেওয়ার জন্য আমি আর এতখানি রিস্ক নিচ্ছি, আর 10 লাখ হলো আমার হাতের পর সারতেছে। আপনার এই টাকাটা দিয়ে আপনি আপনার ছেলেটার মানে বন্ধে ওই কি যেন বলে না, রাতটা ঠিক করে করেন। জি ভাই, আসলে আমি টাকা শোনেন কেয়াম আমি কেয়াম ভাই। আপনার সাথে কালকে রাত্রে আমি কথা বলছিলাম, মনে আছে? জি বলছেন তো ভাই। একটা বিষয় হচ্ছে কি, আমি আমার নিজের পারমিশনে তো কিছু করতে পারি না, এটা হচ্ছে আমার বসের অর্ডার। আর বসের অর্ডার পার করার মতো মানে ক্ষমতা হচ্ছে আমার নাই। এর জন্য আপনি আমাকে ক্ষমা করে দিবেন। না ভাই, বুঝছেন না সবই ঠিক আছে ভাই, আপনি অনুরোধ করছি ভাই। ঠিক আছে, আপনি আমার যেভাবে আজকের মধ্যে আপনি বাচ্চা দেবেন, আমার যেভাবে আমরা তাকে 4 লাখ টাকা দেবো ভাই। হবে না, 10 লাখ টাকার নিচে 1 টাকা কম বললে পরে আপনি আপনার ছেলেরে পাবেন না। আমার কথা ফার্স্ট টাইম লাভ শুনছেন? দেখতেন বোমা সহকারে আপনি বাচ্চা উড়াই দেবো, দেখতেন ভাই? আমার ভাতিজার সাথে কথা বলা দেবো একটু ভাই। কেন আপনি কি বিশ্বাস হচ্ছে না যে আপনার ভাতিজা আমার কাছে? বিশ্বাস হবে না কেন ভাই? বিশ্বাস হবে না কেন? তাহলে আপনারা ফোন করছেন নাকি? শোনেন, ওকে বাচ্চায় রাখছি, এটা আমি আপনাকে একবার বলছি না? বলছি কিনা? জি, সিনেমায় দন্ডা কথা বলাই দেয়, বুঝছেন? বাট ঠিক আছে, বাস্তবে হয় না। সবই তো ঠিক আছে ভাই, দন তো না ভাই, আপনি তো দন, আপনি তো এক মায়ের শুনতেন, আমি তো এক মায়ের শুনলেন ভাই। ঠিক আছে, আপনি কাউকে বলছেন আমার ভাইয়ের কাছে ভাইয়ের কথা। ঠিক আছে, আপনি মনে করেন এক মায়ের কথা শুনতেন। এত কিছুতে কোনো কথা নাই। আপনাকে ফাইনাল ডিসিশন কিন্তু আমি জানাই দিছি। ঠিক আছে ভাই, আমার তো সম্ভব হচ্ছে না, আমি এখন কি করবো স্যার? তাহলে পরে বলে যান, আমাকে সেটা বলে দেন যে ভাই আপনি যেটা বুঝতে আপনি সেটা করেন। বাস একটা না স্যার মামলা মঞ্জুরি করতে বলেন স্যার, এগুচ্ছি স্যার আমরা। এই মামলার সাথে যারা সম্পৃক্ত আসামিরা আছে প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। আপনি চারিদিকে ফোর্স লাগিয়ে দিন। দর্শক, রিফাতের সন্ধান এখনো মেলেনি। সব ধরনের চেষ্টা চালিয়েও রিফাতকে ফিরে পায়নি তার পরিবার। পুলিশ সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেখানেই বিন্দুমাত্র সম্ভাবনা দেখছে সেখানেই অভিযান চালায় পুলিশ, কিন্তু রিফাতের সন্ধান মেলে না। এখন সবার প্রশ্ন একটাই, রিফাত বেঁচে আছে তো? দর্শক, এই প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখুন আগামী পর্বে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী বুধবার রাত 8:40 আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন।